আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাস 7 এর ইংলিশ বইয়ের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে ইউনিট 11 লেটস এক্সপ্লোর দ্য সেন্টেন্স এই চ্যাপ্টারটির দ্বিতীয় পার্টের ক্লাস নেওয়া হবে। অর্থাৎ এর আগে আমি ইউনিট 11 এর একটি ক্লাস নিয়েছিলাম যেখানে 11.1 এবং 11.2 খুব সুন্দরভাবে অর্থ সহকারে বুঝিয়ে দিয়েছি। তোমরা যারা ক্লাসটি করনি তারা ডেসক্রিপশন বক্স থেকে করে নিতে পারো, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও। আজকে আমরা 11.3 থেকে শুরু করব। তো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করে দেই। তো দেখি 11.3-তে আমাদেরকে কি করতে বলা হয়েছে। আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। জোড়ায় জোড়ায় প্রশ্ন করো এবং উত্তর দাও নিচের প্রশ্নগুলোর। নিচে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, সেগুলো আমাদেরকে আমাদের বন্ধুদের সাথে জিজ্ঞাসা করতে হবে এবং সেই যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর করতে হবে। অর্থাৎ কনভারসেশনের মাধ্যমে আমাদেরকে এই যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। তারপরে দেখি কি বলা হয়েছে, দেন শেয়ার ইউর অ্যান্সার উইথ দ্য হোল ক্লাস। তারপর আমাদের যে অ্যান্সারগুলো বের হবে সেই অ্যান্সারগুলো পুরো ক্লাসে শেয়ার করতে হবে বা শ্রেণীকক্ষে সেটা উপস্থাপন করতে হবে। ইফ নিডেড হ্যাভ এ লুক অ্যাট দ্য ক্লাস 6 ইংলিশ বুক ইউনিট আস্ক অ্যান্ড আনসার। আস্ক অ্যান্ড আনসার নামে ক্লাস 6-এ ষষ্ঠ শ্রেণীতে একটি ইউনিট রয়েছে, সেই ইউনিটটি যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে কিন্তু একবার দেখে নিতে বলেছে। কারণ এখানে কিন্তু আমাদেরকে যে প্রশ্নগুলো করা হয়েছে বা প্রশ্নগুলো এখানে যেগুলো দেওয়া রয়েছে 11.3-তে সেগুলো কিন্তু সেন্টেন্স সম্পর্কে, এবং আস্ক অ্যান্ড আনসার যে ক্লাস 6-এ যে ষষ্ঠ শ্রেণীর যে বইটি রয়েছে সেখানেও এই ইউনিটে কিন্তু সেন্টেন্স সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাই যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে এখানে কিন্তু ষষ্ঠ শ্রেণীর বই থেকে তোমাদেরকে সাহায্য নিতে বলা হয়েছে। তো আমরা এগুলোর উত্তরগুলো করব, তার আগে আমরা প্রশ্নগুলো একবার দেখে নেই, কারণ প্রশ্নগুলো যদি খুব সুন্দরভাবে অর্থ সহকারে আমরা না বুঝি তাহলে আমরা প্রশ্ন বুঝতে পারবো না এবং যার উত্তর করতে আমাদের অনেক অসুবিধায় পড়তে হবে। তো এই নাম্বার প্রশ্নটি হচ্ছে, হোয়াট টাইপ অফ সেন্টেন্স উইল ইউ ইউজ টু নো দ্য ডেট অফ ইউর নেক্সট ক্লাস টেস্ট। তুমি তোমার স্কুলের নেক্সট ক্লাস টেস্ট এটা জানার জন্য, নেক্সট ক্লাস টেস্ট কোন দিন এই ডেটটা জানার জন্য কোন ধরনের বাক্য ব্যবহার করবে, বা পরবর্তীতে তোমাদের যে শ্রেণী পরীক্ষা হয় সেই শ্রেণী পরীক্ষার ডেট জানার জন্য বা তারিখটি জানার জন্য তুমি কোন ধরনের বাক্য ব্যবহার করবে। গত ক্লাসে কিন্তু আমরা জেনেছিলাম যে বাক্য 5 ধরনের, অর্থ অনুসারে বাক্য 5 ধরনের। সেই 5 ধরনের বাক্য কিন্তু আমরা দেখেছিলাম অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এগুলোর কিন্তু আমরা অর্থ এবং কিছুটা বৈশিষ্ট্য আমরা কিন্তু জেনেছিলাম। তো তোমরা যারা গত ক্লাসটি করোনি তারা ডেসক্রিপশন বক্স থেকে করে নিতে পারো, কারণ ওই ক্লাসটি না করলে বা সেন্টেন্স সম্পর্কে না জানলে এই উত্তরগুলো কিন্তু করা যাবে না। এরপর বি নাম্বার যে প্রশ্নটি সেটা হচ্ছে, হোয়াট টাইপ অফ সেন্টেন্স উইল ইউ ইউজ টু ডিসক্রাইব ইউর স্কুল। তুমি তোমার স্কুলকে বর্ণনা করতে কোন ধরনের বাক্য ব্যবহার করবে। ডিসক্রাইব অর্থ হচ্ছে বর্ণনা করা, অর্থাৎ তোমার স্কুলকে বর্ণনা করতে, তোমার স্কুলের যে সৌন্দর্য, তোমাদের স্কুলের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো বর্ণনা করতে কোন ধরনের সেন্টেন্স ব্যবহার করবে সেটার কিন্তু উত্তর আমাদের কাছ থেকে চেয়েছে। এরপর সি নাম্বার যে প্রশ্নটি হচ্ছে সেটা হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু আর্গিউ অ্যাগেনস্ট ইউর ফ্রেন্ডস অপিনিয়ন অ্যাবাউট ফ্রেন্ডশিপ। যদি তুমি চাও তোমার বন্ধুর ফ্রেন্ডশিপ সম্পর্কে বা বন্ধুত্ব সম্পর্কে যে মতামত বা তার যে ধারণা সেটার বিরুদ্ধে যদি তুমি তর্ক করতে চাও বা তর্কাতর্কি করতে চাও তাহলে হোয়াট টাইপ অফ সেন্টেন্স উইল ইউ ইউজ, কোন ধরনের সেন্টেন্স বা বাক্য তুমি ব্যবহার করবে। অর্থাৎ তোমার বন্ধুর ধরো যে ফ্রেন্ডশিপ সম্পর্কে বা বন্ধুত্ব সম্পর্কে একটি ধারণা রয়েছে, তার মতামত একটি, যার সাথে তুমি কিন্তু একমত নাও এবং তুমি তার যে মতামতের বিরুদ্ধে তর্ক করবে বা কথা কাটাকাটি করবে, তাহলে তুমি কোন ধরনের সেন্টেন্সগুলো ব্যবহার করবে এটাই কিন্তু জানতে চাইছি। এরপর ডি নাম্বার প্রশ্নটি হচ্ছে, হোয়াট আর দ্য টু টাইপস অফ কোয়েশ্চেন্স। দুই ধরনের প্রশ্ন কি কি। অর্থাৎ প্রশ্নের ধরন কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে WH কোয়েশ্চেন এবং একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব সামনে নিয়ে ইয়েস নো কোয়েশ্চেন, যেটার উত্তর কিন্তু ইয়েস নো দ্বারা করা যায়, অর্থাৎ হ্যাঁ অথবা না। এটাই শুধু এই দুটো উত্তরেই কিন্তু করা যায়। অর্থাৎ তুমি তুমি কি চা খেতে পছন্দ করো, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা বলতে পারি হ্যাঁ অথবা না। কিন্তু যদি আমাদেরকে বলা হয় তোমার নাম কি, তাহলে কিন্তু আমাদেরকে বলতে হবে আমার নাম যেটা সেটা কিন্তু আমাদেরকে বলতে হবে। অর্থাৎ আমরা হ্যাঁ বা না দ্বারা উত্তর বা এক শব্দে আমরা কিন্তু উত্তর করতে পারবো না। তাই প্রশ্নের ধরন কিন্তু দুই ধরনের, সেই দুই ধরনের কি কি সেটা কিন্তু জানতে চেয়েছি। হোয়াট আর দ্য 2 ইম্পর্টেন্ট ডিফারেন্সেস বিটুইন আ কোয়েশ্চেন অ্যান্ড আ স্টেটমেন্ট। 2টি গুরুত্বপূর্ণ পার্থক্য কি কি। অর্থাৎ প্রশ্নের ধরন এবং প্রশ্নের যে বাক্য ব্যবহার, সেই বাক্যের মধ্যে
প্রশ্ন এবং বিবৃতিমূলক বাক্যে দুটো কিন্তু গুরুত্বপূর্ণ ডিফারেন্স বা পার্থক্য আমাদের কাছ থেকে জানতে চেয়েছে, সেটা আমরা এখন উত্তরগুলো দেখার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করো, আশা করি তোমরা বুঝতে পারবে। তো উত্তর বলার আগে আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার হাতের লেখা খারাপের জন্য। তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই আমি মুখে বারবার সে শব্দগুলো বলতেছি, তোমরা সেই অনুযায়ী খাতায় লিখে নিতে পারো। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের যে 11.3-তে যেটা বলেছিল, যেভাবে আমাদেরকে উত্তর করতে বলা হয়েছিল সেটা হচ্ছে কনভারসেশনের মাধ্যমে, অর্থাৎ আমাদেরকে আমাদের বন্ধুদেরকে জিজ্ঞাসা করতে হবে এবং উত্তর দিতে হবে। অর্থাৎ একজন বন্ধু জিজ্ঞাসা করবে এবং আরেকজন সেটার উত্তর দেবে। তো রিতা সে কিন্তু রানীকে প্রশ্ন করবে এখানে প্রথমেই, হোয়াট টাইপ অফ সেন্টেন্স উইল ইউ ইউজ টু নো দ্য ডেট অফ ইউর নেক্সট ক্লাস টেস্ট? তুমি তোমার স্কুলে নেক্সট ক্লাস টেস্টের ডেট জানার জন্য কোন ধরনের সেন্টেন্স ব্যবহার করবে? তো আমরা যদি এখানে কিন্তু রিতা রানীকে প্রশ্ন করতেছে, তো আমরা যদি আমরা যদি কাউকে প্রশ্ন করি যে আমার ক্লাস টেস্টের পরবর্তী ডেটটা কি, এটা কিন্তু আমরা আরেকজনকে প্রশ্ন না করলে এই উত্তরটি কিন্তু আমরা জানতে পারবো না। তো অবশ্যই আমাদেরকে আমাদের পরবর্তীতে যে শ্রেণী পরীক্ষার এই ডেটটা জানার জন্য অবশ্যই আমাদেরকে কিন্তু একজনকে প্রশ্ন করতে হবে, না হলে কিন্তু আমরা এই ডেটটা জানতে পারবো না বা তুমি জানতে পারবে না। অবশ্যই তোমাকে আরেকজনকে জিজ্ঞেস করতে হবে এবং সে সেটার উত্তর দেবে, অর্থাৎ তোমাকে একজনকে প্রশ্ন করতে হবে এই সম্পর্কে। তাহলে এ নাম্বার যে অ্যান্সার সেটা হবে, আই উইল ইউজ ইন্টারোগেটিভ সেন্টেন্স টু নো দ্য ডেট অফ মাই নেক্সট ক্লাস টেস্ট। তো আমি আমার নেক্সট বা পরবর্তী ক্লাস টেস্ট এটা জানার জন্য ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য ব্যবহার করব। এই এ নাম্বার অ্যান্সার কিন্তু এটুকু, যেহেতু রিতা রানীকে প্রশ্ন করেছিল এবং সে রানী এই প্রশ্নটার উত্তর দিল। তোমরা তোমাদের নিজেদের নাম বা তোমাদের বন্ধুদের নাম দিয়েই এই প্রশ্নটি করতে পারবে, বা তোমরা যখন শ্রেণীকক্ষে ক্লাস করবে তখন তুমি তোমার বন্ধুকে প্রশ্ন করবে এবং তোমার বন্ধু উত্তর দেবে, অথবা তোমার বন্ধু তোমাকে প্রশ্ন করবে, তুমি সেটার উত্তর দেবে। এভাবেই কিন্তু এই যে কোয়েশ্চেনটি রয়েছে এটা কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে, অর্থাৎ 11.3টি এভাবেই কমপ্লিট করতে হবে। এর পরবর্তীতে দেখো, এবার বি নম্বর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। বি নম্বরে আবার রিতা প্রশ্ন করবে, হোয়াট টাইপ অফ সেন্টেন্স উইল ইউ ইউজ টু ডিসক্রাইব ইউর স্কুল? তুমি তোমার স্কুল সম্পর্কে বর্ণনা করতে কোন ধরনের বাক্য ব্যবহার করবে? এটা হচ্ছে বি নম্বর প্রশ্ন এবং এর উত্তরটি হবে এরকম। দেখো রানী এর উত্তর দেবে। দেখো এখানে কিন্তু আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে তুমি তোমার স্কুলকে বর্ণনা করতে কোন ধরনের বাক্য ব্যবহার করবে। গত ক্লাসে কিন্তু আমরা জেনেছি যে বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সকে বলা হয়, অর্থাৎ আমি আমার স্কুলকে বর্ণনা করব, আমার স্কুল সম্পর্কে কিছু বলবো, সেটা কিন্তু অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স, বা যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয় বা ডেসক্রাইব সামথিং, কোনো কিছু বর্ণনা করা হয়, বিবৃতি করা হয়, সেটাই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমাদের যদি আমরা স্কুলকে বর্ণনা করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারাই সেটা করতে হবে। তো দেখো, আই উইল ইউজ অ্যাসার্টিভ সেন্টেন্স টু ডিসক্রাইব মাই স্কুল। আমি অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করব বা বিবৃতিমূলক বাক্যগুলো ব্যবহার করব আমার স্কুলকে বর্ণনা করতে। তো এটাই কিন্তু বি নাম্বার অ্যান্সার। এখন রানী আবার প্রশ্ন করতেছে, নাও ইউ টেল মি, এখন তুমি বলো। সি নাম্বার যে প্রশ্নটি সেটাই কিন্তু এখন রানী রিতাকে করবে। সি নম্বর প্রশ্নটি হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু আর্গিউ ইউর ফ্রেন্ডস অপিনিয়ন অ্যাবাউট ফ্রেন্ডশিপ, যদি তুমি তোমার বন্ধুর বিরুদ্ধে বা বন্ধুত্বের সম্পর্কে যে মতামত রয়েছে সেটার বিরুদ্ধে তর্ক করতে চাও, তাহলে তুমি হোয়াট টাইপ অফ সেন্টেন্স উইল ইউজ, কোন ধরনের বাক্য তুমি ব্যবহার করবে? এখন রানী কিন্তু রিতাকে প্রশ্ন করেছে এবং এটার উত্তর কিন্তু রিতা দেবে। তো এখানে রিতা কি উত্তর দিচ্ছে দেখি। ইন দিস সিচুয়েশন, অর্থাৎ এই সিচুয়েশনে, অর্থাৎ কীরকম সিচুয়েশনে বা পরিস্থিতিতে, যে আমার ফ্রেন্ডশিপের বিরুদ্ধে তর্কাতর্কি করতে আমরা যে ধরনের বাক্য ব্যবহার করব, সেই সিচুয়েশনে আই উইল ইউজ অ্যাসার্টিভ সেন্টেন্স বাট ইন নেগেটিভ ফর্ম। আমি অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করব কিন্তু সেটা নাবোধক ফর্মটা, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি দুই ধরনের, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এবং একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ হচ্ছে হাবোধক বা পজিটিভ কোনো কিছু ব্যাখ্যা করার জন্য যে সেন্টেন্সগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু অ্যাফার্মেটিভ। যেমন তুমি স্কুলে যাও, বা যেটাতে কোনো নাবোধক শব্দ নেই সেটাই কিন্তু অ্যাফার্মেটিভ। এবং নেগেটিভ শব্দ যে বাক্যগুলো রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ বা নাবোধক বাক্য। যেমন
আমরা যদি আমার বন্ধুদের বিরুদ্ধে কথা বলি তাহলে অবশ্যই আমাদেরকে বলতে হবে যে তুমি যেটা বলতেছো সেটা ভুল, সেটা ঠিক নয়। এই নয় যে না বোধক শব্দ আমরা ব্যবহার করলাম সেটাই কিন্তু নেগেটিভ, অর্থাৎ নয় না এগুলো ব্যবহার করলেই নেগেটিভ বাক্য হবে। তো আই উইল ইউজ অ্যাসার্টিভ সেন্টেন্স বাট ইন নেগেটিভ ফর্ম। এটা হচ্ছে সি নাম্বার অ্যান্সার। তো এখন আমরা ডি নাম্বার দেখি প্রশ্নটি কি। এখন ডি নাম্বার প্রশ্নটি রানী আবার বলবে। প্রথমে সে বলেছে ওকে, ঠিক আছে, অর্থাৎ তৃতীয় প্রশ্নের যে উত্তরটি সেই উত্তরের জবাবে সে বলেছে ওকে, এবং তারপর সে প্রশ্নটি করেছে। চতুর্থ প্রশ্নটি হচ্ছে হোয়াট আর দ্য টু টাইপস অফ কোয়েশ্চেন্স। দুই ধরনের প্রশ্ন কি কি? গিভ অ্যান এক্সাম্পল অফ ইস। প্রত্যেকটির একটি করে উদাহরণ দিতে বলা হয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রশ্ন কিন্তু দুই ধরনের হয়, সেই দুই ধরনের প্রশ্ন কি কি সেটাই কিন্তু আমাদের কাছ থেকে এখানে জানতে চেয়েছে বা আমাদের কাছ থেকে উত্তর চেয়েছে। তো রিতা উত্তর দিচ্ছে, এখানে ডি নাম্বার প্রশ্নের উত্তর রিতা দিচ্ছে। তো উত্তরটি হবে টু টাইপস সেন্টেন্স আর, দুই ধরনের কোয়েশ্চেন, টু টাইপস কোয়েশ্চেন্স আর, দুই ধরনের প্রশ্নগুলো হলো, একটা হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন, অর্থাৎ যে সমস্ত কোয়েশ্চেনের শুরুতে ডব্লিউএস ওয়ার্ডগুলো থাকে। ডব্লিউএস ওয়ার্ডগুলো হচ্ছে হু, হুইচ, হোয়েন, হাউ, হোয়ার। এই ধরনের যে ডব্লিউএস কোয়েশ্চেনগুলো শুরুতেই থাকে সেগুলোকে কিন্তু বলা হয় ডব্লিউএস কোয়েশ্চেন, এবং ডব্লিউএস ওয়ার্ড দ্বারা যে প্রশ্নগুলো শুরু হয় সেগুলোর উত্তর কিন্তু বর্ণনামূলক হয়। যেমন হোয়াটস ইউর নেম, এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিতে পারবো না, একটি শব্দে আমরা দিতে পারবো না, দিতে হবে মাই নেম ইজ, সেই নামটি কিন্তু দিতে হবেই। তো অবশ্যই মাই নেম ইজ রিতা, আমরা কিন্তু শুধু ইয়েস অর নো বা একটি শব্দে কিন্তু উত্তর দিতে পারবো না। আর দ্বিতীয় যে প্রশ্নের ধরনটি হচ্ছে সেটা হচ্ছে ইয়েস নো টাইপ। ইয়েস নো টাইপ প্রশ্ন কোনগুলো? একটা আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো। ডু ইউ লাইক টি, এখানে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো? এটার উত্তর কিন্তু আমরা ইয়েস, আমরা যদি চা পছন্দ করি, তুমি যদি চা পছন্দ করো তাহলে বলতে পারো ইয়েস, আর যদি চা পছন্দ না করো তাহলে নো বলতে পারো। এটা কিন্তু তোমাদেরকে তোমার বর্ণনা করার কোনো কোনো প্রয়োজন নেই, যার কারণে এই প্রশ্নের উত্তর কিন্তু সংক্ষিপ্ত, একটি শব্দই কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া যায়। তো এই ছিল মূলত তোমাদের 4 নাম্বার বা ডি নাম্বার অ্যান্সারটি। তো এখন আমরা ই নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। ই নাম্বারের রানী বলতেছে ইউ আর রাইট, অর্থাৎ যে আগের প্রশ্নের উত্তরটি ছিল সেটাই বলতেছে ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। এরপর আবার প্রশ্ন করতেছে ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো? যে ই নাম্বার প্রশ্নটি সেটা এখন বলবে। হোয়াট আর টু ইম্পর্টেন্ট ডিফারেন্সেস বিটুইন এ কোয়েশ্চেন অ্যান্ড স্টেটমেন্ট। দুটো করে স্টেটমেন্ট বা এবং বিবৃতিমূলক এবং কোয়েশ্চেনমূলক যে বাক্য রয়েছে বা প্রশ্নবোধক বাক্য রয়েছে তার যে দুটো করে কিন্তু বৈশিষ্ট্য আমাদের কাছ থেকে এখানে জানতে চেয়েছে। সে বৈশিষ্ট্যগুলো এখন রিতা উত্তর দেবে, দেখো কীরকম হবে। গত ক্লাসেও কিন্তু আমরা স্টেটমেন্ট এবং কোয়েশ্চেনমূলক বাক্যর বা অ্যাসার্টিভ স্টেটমেন্টের কিন্তু আরেকটি নাম হচ্ছে অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট, এই দুটোই কিন্তু একই, যার অর্থ হচ্ছে কিন্তু বিবৃতি বা বর্ণনামূলক বাক্য, যার কিন্তু বৈশিষ্ট্য আমরা কিন্তু গত ক্লাসে জেনেছিলাম। তো আজকে আমরা সেটা উত্তর দিচ্ছি। ইন এ কোয়েশ্চেন, অর্থাৎ কোয়েশ্চেনমূলক বাক্যে প্রশ্নে দ্য পজিশন অফ অক্সিলিয়ারি ভার্ব ইজ অলওয়েজ বিফোর দ্য সাবজেক্ট। অক্সিলিয়ারি ভার্বের পজিশন থাকে সাবজেক্টের, দেখো আরেকবার পড়ি, দ্য পজিশন অফ অক্সিলিয়ারি ভার্ব ইজ অলওয়েজ বিফোর দ্য সাবজেক্ট। সাবজেক্টের আগে, কোয়েশ্চেনমূলক বাক্যে কিন্তু সাবজেক্টের আগে ভার্ব থাকে, অক্সিলিয়ারি ভার্ব সবসময় সাবজেক্টের আগে থাকে। ইন এ কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্নমূলক বাক্যে দ্য পজিশন অফ অক্সিলিয়ারি ভার্ব ইজ অলওয়েজ বিফোর দ্য সাবজেক্ট, অর্থাৎ সাহায্যকারী ভার্ব দ্বারাই কিন্তু প্রশ্নমূলক বাক্য শুরু হয়। ডব্লিউএস কোয়েশ্চেন বা সাহায্যকারী ভার্ব দ্বারাই কিন্তু শুরু হয়। বাট ইন স্টেটমেন্ট, কিন্তু স্টেটমেন্ট বা বিবৃতিমূলক বাক্যে দ্য পজিশন অফ অক্সিলিয়ারি ভার্ব ইজ অলওয়েজ আফটার দ্য সাবজেক্ট। অক্সিলিয়ারি ভার্বের অবস্থানটা থাকে সাবজেক্টের পরে সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট এর পরেই কিন্তু সাবজেক্টের পরে কিন্তু সাহায্যকারী ভার্ব ব্যবহৃত হয়। তো আমরা দেখলাম প্রশ্নবোধক বাক্যে সাবজেক্টটি অর্থাৎ সাহায্যকারী ভার্বটি সাবজেক্টের আগে বসে, এবং স্টেটমেন্টমূলক বাক্যে সাহায্যকারী ভার্বটি সাবজেক্টের পরে বসে। এর উদাহরণ তোমরা যদি চাও তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দাও, আমি কিন্তু কমেন্টে তোমাদের রিপ্লাই দিয়ে এর উদাহরণগুলো দিয়ে দেবো, বা আমার ফেসবুক পেজ রাশিকুজ্জামানস এডুকেশন, যার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে যদি তোমরা আমাকে ইনবক্স করো তাহলে আমি এর উত্তরগুলো দিতে পারবো। তো আমাদের কাছ থেকে দুটো কিন্তু বৈশিষ্ট্য চেয়েছে, তার মধ্যে একটি হয়ে গেছে এবং আরেকটি হচ্ছে, দেখো এ কোয়েশ্চেন, প্রশ্ন ইন্ডস উইথ আ
কোয়েশ্চেন মার্ক, প্রশ্ন কিন্তু শেষ হয় প্রশ্নবোধক চিহ্ন দ্বারা। একটা প্রশ্ন শেষ হয় প্রশ্নবোধক চিহ্ন দ্বারা। অ্যান্ড স্টেটমেন্ট উইথ আ ফুল স্টপ, এবং স্টেটমূলক যে বাক্য রয়েছে বা বিবৃতিমূলক বর্ণনামূলক বা অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে সেটা কিন্তু ফুল স্টপ দ্বারা শেষ হয়। প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক চিহ্ন দ্বারা শেষ হয় এবং ফুল স্টপ দ্বারা শেষ হয় স্টেটমেন্ট বাক্য। এরপর রিতা বলতেছে ওকে থ্যাঙ্কস, রিতা বলতেছে ওকে থ্যাঙ্কস, এবং এই কথা দ্বারা এই যে তোমাদের যে প্রশ্ন 11.3 এটা কিন্তু শেষ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা কমেন্টে জানিয়ে দাও, এবং যদি বুঝতে না পারো তাহলে কিভাবে পড়ালে তোমরা বুঝতে পারবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দাও। আজকের ক্লাসটি করার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি বুঝে থাকো তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, এতে তোমার বন্ধুরা উপকৃত হবে। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।